আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা থেকে কাশিয়ানী নড়াইল হয়ে খুলনা রুটে যাত্রা শুরু করলো জাহানাবাদ এক্সপ্রেস। রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। এর আগে ট্রেনটি সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে 10:45টায় কমলাপুর পৌঁছায়। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমে যাওয়ায় যাত্রীদের সময় এবং অর্থ সাশ্রয় হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, রেল খাতে সাশ্রয়ী ব্যয় নিয়ে ভাবতে হবে, তা না হলে রেলের যা প্রত্যাশা তা পূরণ হবে না। অপরিকল্পিত ব্যয় রেলের সব সমস্যার মূল বলেও উল্লেখ করেন তিনি। আজকের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চাঁদপুরে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনায় গুরুতর আহত একজন ঢাকায় চিকিৎসাধীন। প্রথমে জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর একই জাহাজ থেকে 3 জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পর গত সন্ধ্যায় 2 জন মারা যান, আর একজনকে ঢাকায় আনা হয়। এদিকে এই ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে নিহতদের বাড়ি নড়াইল ও ফরিদপুর থেকে স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছে পরিবার। হত্যাকাণ্ডের শিকার 2 জন সম্পর্কে মামা ও ভাগ্নে ফরিদপুরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায় থাকতেন। এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেই। এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অনেকেই বলতেছে যে এটা ডাকাতির একটা নমুনা, কিন্তু আমরা সেই ধরনের কোনো নমুনা পাচ্ছি না। প্রশাসনের কাছে দাবি করি যাতে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার যাতে করা যায়। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি চাঁদপুরের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, হাসপাতালে তো স্বজনরা এসেছেন, তো লাশ কখন হস্তান্তর করা হবে, কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, গতকাল সকালে চাঁদপুরের মেঘনা নদীতে এমবি আল বাখেরা নামক একটি লাইটার জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে সেই লাশ গতকাল রাতেই একে একে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। আমরা সকালে দেখেছি প্রত্যেকটি মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুরে মর্গে পাঠিয়েছে। তো পুলিশ আমাদেরকে যেমনটা জানিয়েছে, ময়না তদন্ত শেষে কিছু কাজ রয়েছে, সেই কাজ শেষে একে একে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তো আসলে চাঁদপুরে এই যে একটি বড় ধরনের একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে গেল, সেটা আসলে ডাকাত কিংবা পূর্ব শত্রুতা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা এখনো আসলে রহস্য রয়ে গেছে। সেই রহস্য উদ্ঘাটনে পুলিশ এখনো কাজ করছে। আপনি যেমনটা জানেন যে আসলে এখানে 7 জনের মধ্যে 4 জনের বাড়ি নড়াইল, 2 জনের বাড়ি হচ্ছে যে ফরিদপুর এবং 1 জনের বাড়ি মাগুরা। তো 1 জন আহত রয়েছে। 8 জনের মধ্যে 1 জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তো এখান থেকে মরদেহ আপাতত হচ্ছে যে মর্গে রয়েছে, সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকালে দেখেছি যে মরদেহের যে পরিবারের স্বজনরা রয়েছে সেখানে এসে লাশ শনাক্ত করতে ভিড় জমিয়েছেন। আসলে পুরো এই হাসপাতাল জুড়ে আসলে কান্নায় জর্জরিত ছিল পুরো হাসপাতাল এবং পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। তো আসলে যারা স্বজন রয়েছে তারা দাবি করছেন যে এটা পূর্ব পরিকল্পিত। যদি পূর্ব পরিকল্পিত না হতো তাহলে আসলে মানি ব্যাগ এবং হচ্ছে মোবাইল ফোন ডাকাতরা রেখে যেত না। তো তারা এখন একটাই দাবি, যে বলছে খুব দ্রুত যাতে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়। সর্বশেষ
লঞ্চঘাটে পরিবহন শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। জসিন্তা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম মালবাহী জাহাজের খবর। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। বেলা 11টায় তিনি কারাগার থেকে মুক্তি পান। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল 1 ডিসেম্বর তাকে মুক্তির রায় দেওয়া হয়। সকালে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991, 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। 2008 সালে জানুয়ারিতে 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে বিচার কাজ আরও সহজ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম উৎস ছিল সমুদ্রগামী জাহাজ রপ্তানি। এ খাতে বিগত স্বৈরাচারী সরকারের অবহেলা সহ নানা কারণে ভারী শিল্প খাতটি স্থবির হয়ে পড়ে। জাহাজ নির্মাতারা বলছেন এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। দেশে জাহাজ নির্মাণ শিল্প নিয়ে চট্টগ্রামের শামসুল হক হায়দরের পাঠানো 2 পর্বে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা, যার ফলে 2003 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানির সূচনা হয়। পরবর্তীতে করোনা মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী আর্থিক মন্দায় ধস নামে এই শিল্পে। ইতোমধ্যে বিশ্ববাজারে জাহাজের চাহিদা আবারও বেড়েছে, পাশাপাশি বিস্তৃত হয়েছে দেশের সমুদ্রসীমা। এসব বিবেচনায় জাহাজ নির্মাণ শিল্পে মনোযোগের তাগিদ এই বিশেষজ্ঞের। সি ইজ দ্য ফিউচার ফর বাংলাদেশ টু। এর কিভাবে আমরা কত নানামুখী ব্যবহার নিশ্চিত করতে পারি, তার ভিতরে অন্যতম নিঃসন্দেহে যে জাহাজ নির্মাণ শিল্প, এবং এই শিল্পের মাধ্যমে এদেশ অবশ্যই চেষ্টা করলে আমরা 2-1 দশকের মধ্যে যথেষ্ট অন্তত প্রথম সারিতে পৌঁছাতে পারব। বাংলাদেশে নির্মিত জাহাজ বিশ্বমানের বলে দাবি নির্মাতাদের, আবার বিদেশের তুলনায় নির্মাণ ব্যয়ও কম। এসব কারণে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশের প্রতি ঝুঁকছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যে জাহাজগুলো এখানে বানিয়ে বিদেশে এক্সপোর্ট করছি, একই ধরনের জাহাজ আমাদের বিভিন্ন সংস্থাগুলো আবার বাইরে থেকে কিনে আনে, এবং অ্যাটলিস্ট হাফ, আমরা অর্ধেক দামে এটা করে দিতে পারি। কোয়ালিটি ওয়াইজ আমি গ্যারান্টি দিতে পারবো আমরা অন্য কোনো বিদেশি যে জাহাজগুলো আছে তার থেকে কোয়ালিটি আমার কোনোভাবেই খারাপ হবে না। ওয়ার্ল্ডের ইউরোপ কান্ট্রির অনেক দেশ এখান থেকে জাহাজ বানিয়ে নিয়ে গেছে, বাইরে কন্ট্রাক্ট আসতেছে। ইন্ডিয়াম এখানে প্রায় 3-4-5টা দেশের কাজ চলতেছে। সো আই হোপ আমরা আবার এই শিল্পকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাংলাদেশের জাহাজ রপ্তানির ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ অর্থনীতিতে উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। গেল কয়েকদিন থেকে মৌলভীবাজার অঞ্চলের তাপমাত্রা ক্রমশ নিচে নামতে শুরু করেছে।
সকাল 9টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত ও হিমেল হাওয়ায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে সবচেয়ে বেশি ছিন্নমূল বস্তিবাসী ও দিনমজুররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। তাপমাত্রার এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। শেষ করছি অন্যরকম গল্প শুনিয়ে। সন্ধ্যা নামতেই গাছ ছমছমে ভৌতিক পরিবেশ, যার কেন্দ্রে রহস্যে ঘেরা একটি বটগাছ, অন্যটি পাকুড় গাছ। স্থানীয়দের মতে গাছ দুটির বয়স কম করে হলেও 500 বছর। সনাতন ধর্মানুসারে বিয়েও দেয়া হয়েছে এই যুগল গাছকে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। যুগলবন্দি বিশালাকার বট ও পাকুড় গাছ, শিকড় ছড়িয়ে ক্রমেই বিস্তৃত হতে হতে গ্রাস করে নিয়েছে 5 বিঘা আয়তনের জায়গা। লোকশ্রুতি রয়েছে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের 60টা গ্রামে প্রায় 500 বছর আগে স্থানীয় দেবীদাস বংশের পূর্বপুরুষরা রোপণ করেছিলেন গাছ দুটি। সে সময় বটগাছকে স্ত্রী আর পাকুড়কে পুরুষ গণ্য করে বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে 7.5 ভরি স্বর্ণ দিয়ে যুগল গাছের বিয়ের আয়োজন করে এলাকাবাসী। বটার পাকুড় এদের পূর্বপুরুষরা বিয়ে দিয়েছে 7.5 ভরি স্বর্ণ দিয়ে, এবং যেরকম আমার হিন্দু শাস্ত্রে বিয়ে ওইভাবে বিয়ে হয়েছে। এই যত হিন্দু আছে, মুসলমান আছে, এটারে ভক্তি শ্রদ্ধা করে, আর যেই থাকে আমার আশেপাশে এটার কোনো ক্ষয়ক্ষতি করবার দেব না। অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, বহু দূরে থেকে আইসে এনে মার মন্দির আছে, মন্দিরে তারা যা মনে চায় তাই তারা পায়। বট আর পাকুড়ের বিস্তৃত ছায়ায় চারপাশে যেন প্রশান্তির আবেশ। সেখানে থাকা কালী মন্দির ঘিরে নিয়মিত চলে পূজা অর্চনা। যুগলবন্দি এই বট আর পাকুড় গাছকে হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করেন অতিপ্রাকৃত, কেউ আবার মনে করেন দেবতা। তবে সার্বজনীনভাবে গাছ দুটির প্রতি মানুষের রয়েছে অসীম ভক্তি এবং ভালোবাসা। বৈশাখ মাসে মেলা ছাড়াও বিভিন্ন উৎসবেও জনসমাগমে মুখর থাকে গোটা এলাকা। এছাড়াও মানসিক প্রশান্তির আশায় বছর জুড়েই দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে যান সেখানে। আমি টাঙ্গাইল নাগরপুর থেকে আসছি। আমি এরকম বট গাছ আমি জীবনও দেখি নাই, আসছি আমি চাওয়ার জন্য, দেখি আমার এই মা কি করে। গাছ দুটির ডাল কাটলে বা পাতা ছিঁড়লে অনিষ্ট হয় এমন লোকজ বিশ্বাস থেকেও সরিয়ে নেওয়া হয়েছে রাস্তা। নিজেদের বৈচিত্র্যময় অদ্ভুত সৌন্দর্য আর রহস্য ছড়িয়ে যুগল গাছ যেন ঐতিহ্যের অংশ হয়ে আকর্ষণ করে চলেছে দর্শনার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।